রাত্রিপু। হালকা স্বরে গুমরিয়ে কান্না সে আওয়াজে তৎক্ষণাৎ তন্দ্রা ছুটেছে রাত্রির। উদ্বিগ্ন গলায় বলল, এই তো আমি এখানেই আছি, রিল্যাক্স রিল্যাক্স। কান্নার তোর কমে আসে না, বরং কেঁপে কেঁপে ফের কাঁদে কিশোরী। ওর কান্নায় মোয়াজ উঠে পড়েছে এতক্ষণে। স্যালাইনের নাড়া পড়াতে উল্টো রক্ত উপরে উঠতে শুরু করেছে। রাত্রি হাতটা হালকা করে ধরল ওর। মোয়াজ দৌড়ে গেল ডাক্তারকে ডাকতে। জিনিয়া কেবল একটা কথাই বলল, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? অথচ বাচ্চা মেয়েটা এখনো চোখ দুটো বন্ধই করে রেখেছে। বেডের ওপর বাবু হয়ে বসে আছে জিনিয়া, হাতে ফোন নিয়ে খুব মনোযোগী হয়ে গেম খেলেছে সে। এতক্ষণ সবাইকে নাচিয়ে এখন আরামে রাত্রির হাতে মাংস ভাত খাচ্ছে। সামনে দাঁড়িয়ে মুয়াজ অনুভূতিহীন দৃষ্টিতে দেখছে ওকে। এই প্রথম তার দিগন্তকে ডেকে বলতে মন চাইল, তুই ঠিক বলছিস ভাই, মেয়েটা একটু বেশি ন্যাকা আর অবুঝ। হন্তদন্ত হয়ে ডাক্তার ডেকে আনার পর সে চেক করে বলল তেমন কোনো সমস্যা নেই, কেবল অনেকক্ষণ চোখ বন্ধ রাখায় হঠাৎ এমন মনে হয়েছে। পানি দিয়ে মুখ ধুয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আর হলো তাই। রাত্রি ওর জ্ঞান ফেরার পর থেকে আর মুয়াজকে চোখেও দেখছে না, যেন অদৃশ্য কোনো বস্তু বা আসবাবপত্র। মুয়াজ অবাক হয়েও হলো না। গতকাল রাতে যে কান্নাকাটি করেছে জিনিয়াকে নিয়ে, তাতে সে বুঝে গিয়েছিল রাত্রে জিনিয়াকে কতটা ভালোবাসে আর জিনিয়া ঠিক কতটা আহ্লাদী। দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো দিগন্ত, আফজাল চৌধুরী আর মেহরাজ সাহেব। এসে মেয়ের কাছে এগিয়ে এলেন মেহরাজ। একদিনেই মেয়ের চেহারাটা কেমন ভঙ্গুর হয়ে গেছে। চেহারার দীপ্ততা যেন মলিন হয়ে এসেছে। বড্ড অসহায়ত্বে গতকাল একটা দিন একটা রাত কেটেছে মেহরাজ সাহেবের। বারবার নিজেকে দোষারোপ করেছেন তিনি। তার ছোট্ট ফুলের মতো মেয়েটা বারবার তার জন্য বিপদের সম্মুখীন হয়। নিজেকে তার কাছে পৃথিবীর নিকৃষ্ট আর ব্যর্থ বাবা বলেই মনে হলো। জিনিয়া তার বাবার মলিন মুখের দিকে তাকিয়ে বাবার হাত টেনে কাছে নিয়ে এলো। পেটে মুখ গুজে বলল, তুমি কোথায় ছিলে পাপা? আই মিসড ইউ। মেহরাজ সাহেব জোরপূর্বক হেসে বললেন, রাতে পাপাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। পাপা ওয়ান্টেড টু স্টে। জিনিয়া মাথা তুলে তাকালো তার বাবার দিকে। মলিন চেহারা দেখে বুকটা ধক করে উঠল তার। পাপা, তোমার বুড়ো লাগছে কেন? আমি কি তাহলে এক যুগ অজ্ঞান ছিলাম, স্লিপিং বিউটির মতো? জিনিয়ার এমন অবুঝের ন্যায় বাচ্চা সুলভ কথাটুকু শুনে হেসে উঠলেন মেহরাজ সাহেব, সাথে বাকিরাও। জিনিয়া মন খারাপের ভান করে বলল, হাসছো কেন তোমরা? আমি কিন্তু খুব রাগ করবো। দিগন্ত কপাল কুঁচকে তাকিয়ে রইল এক নজরে। মনে মনেই বিরক্ত হলো যেন। এমের অদ্ভুত কাণ্ড কারখানা করার স্বভাব বোধহয় এই জন্মে আর যাবে না। ওর কানের পাশে মুখ এনে ফিসফিসিয়ে মুয়াজ বলল, আর ন্যাকামিও বাচ্চাকে রেহেনা বাবু। বলে অদ্ভুত দাঁত কেলিয়ে হাসলো সে। দিগন্ত অবাক হয়ে তাকালো ওর দিকে। আমার মনের কথাও জানলো কিভাবে? ব্লুটুথ কানেক্ট। মুয়াজ আবারও বলল, ব্যাডিস ইয়ার, ইউ আর ব্যাডিস ইয়ার। আমি জনাফ না, তুই কি ভাবছিস? অতঃপর দ্বিতীয় দফায় অবাক হলো দিগন্ত। জিনিয়ার দিকে এগিয়ে গিয়ে আফজাল চৌধুরী বললেন, এমনটা হলে তো বেশ ঝামেলা প্রিন্সেস। রেগে গেলে তো সকলের গর্দান যাবে। এবারের মতো মার্জনা করুন রাজকুমারী, পরের বার আর হবে না। খিলখিলিয়ে হেসে ওঠে জিনিয়া। তার হাসিতেই কেটে যায় সকল দুশ্চিন্তা, মুছে যায় সব ভয়ের ছায়া, মিশে যায় সব অচেনা অন্ধকারগুলো। সবাই জিনিয়াকে দেখে একে একে বেরিয়ে গেল। জিনিয়াকে আরো দুটো দিন হাসপাতালেই রাখা হবে। শরীর দুর্বল আর ছোট ছোট ক্ষতগুলোকে সারিয়ে দিয়ে তবেই বাড়ি ফেরার পালা। সংসদের উদ্দেশ্য বেরিয়ে গেলেন আফজাল চৌধুরী আর মেহরাজ সাহেব। রাত্রিকে অনেকটা জোর করে ফ্রেশ হতে বাড়ি নিয়ে গেল মুয়াজ, আর এখানে জিনিয়ার সাথে রেখে গেল দিগন্তকে। জিনিয়া এক নাগাড়ে ফোনে গেম খেলছে আর চোখ মুছছে। চোখ দুটো এখনো জ্বলছে ওর। শারীরিক দুর্বলতায় মাথাটাও ঝিম ধরে আছে, কিন্তু তবুও গেম খেলা কমছে না তার। সামনে যে জল জ্যান্ত একটা মানুষ বসে আছে, সেদিকে সামান্য ভ্রুক্ষেপ নেই ওর। সে যেন এখন এক অন্য দুনিয়ায় আছে। দিগন্তের এই দৃশ্য মোটেও ভালো লাগলো না। তার মনে হলো মেয়েটা তাকে খুব করে অবজ্ঞা করছে। এমন এক বাচ্চা মেয়ে তাকে ইগনোর করছে, সেটা কি তার মন মানতে চায়? তির করে রাগ বাড়ছে ওর। মন চাচ্ছে জিনিয়ার ফোনটা কেড়ে নিয়ে ঠাস করে একটা আছাড় মেরে চার টুকরো করে ফেলতে।
দিগন্ত ডিভান থেকে উঠে গিয়ে ছো মেরে নিয়ে নিল জিনিয়ার ফোনটা। ঘটনায় হতবাক হয়ে কিছুক্ষণ কিয়ৎকাল কোনো প্রতিক্রিয়াই দেখাতে পারল না সে। সঞ্চিত ফিরে পেতে হালকা চেঁচিয়ে উঠে বলল, এটা কেমন অভদ্রতা? আমার ফোন কেন নিলেন? দিগন্ত রাগান্বিত চোখে তাকিয়ে রইল, শুধু কোনো উত্তরই করল না। সেই দৃশ্য জিনিয়াকে রাগিয়ে দিল আরো কয়েক বিন্দু। সে উঠে এসে দিগন্তের হাত থেকে ফোনটা কেড়ে নিতে চাইলো। আমার ফোন দিন, গেম ওভার হয়ে যাবে। দেব না। জিনিয়া আরো একটু কাছে ঘেঁষে আসে দিগন্তের হাত থেকে ফোনটা নেয়ার উদ্দেশ্যে। গেম ওভার হলে কিন্তু আপনার খবর আছে, দিন বলছি। আপনার খবর আছে। কথাটা দিগন্তের ইগোতে আঘাত করলো হয়তো। এবার সেও জেদ ধরে বসলো। ও কি করবে সেটা সেও দেখতে আগ্রহী। ফোনটা এবার দেবেই না সে। দেব না, কি করবে? জিনিয়া আরো একটু ওকে দিয়ে ধরতে চায় ফোনটা। এমন করে এগোতে এগোতে দিগন্তের খুব কাছে পৌঁছে যায় কিশোরী। এতটাই কাছে যে ওর শ্বাসের উত্তাপটুকু দিগন্ত অনুভব করতে পারলো। শরীরের সকল শক্তি মিয়ে এলো যেন ওর। মনে পড়ে গেল গত রাতের কথা। স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল সে। আর এই সুযোগে খপ করে ওর হাত থেকে ফোনটা নিয়ে নিল জিনিয়া। ফোন হাতে নিতে স্ক্রিনে ভেসে উঠল সে অপ্রিয় উক্তি, ইউর সিস্টেম গট হ্যাকড, গেম ওভার। তীর করে মেজাজ সপ্তমে চড়ে গেল কিশোরীর। রক্তিম চোখে তেরা করে তাকালো দিগন্তের দিকে। আপনি খুব অভদ্র পাতি নেতা কোথাকার। আপনার জন্যই হেরে গেলাম আমি। ঘোর কেটে বাস্তবে ফিরে এলো দিগন্ত। সপ্তদোষী রণচণ্ডীর মুখের এমন তিক্ত বাক্যে বুকের ভেতরে তীরের ফলা গেথে গেল বোধ হয়। তুচ্ছ স্বরে দিগন্ত বলল, এত মুখ চলে তো মাথাটা চলে না কেন? চাইলেই কি আপনাকে দেখতে হবে? হ্যাঁ, দেখলাম তো কি চলে। আমি ঠিক সময় না পৌঁছলে বোঝা যেত এই তেজ কোথায় যায়। তেতে উঠে জিনিয়া বলল, আপনাকে বলেছি যেতে, না যেতেন। না গেলে কি হতো জানো? কি আর হতো? শাওনের সাথে আমার বিয়ে হতো, সংসার হতো, ভুড়ি ভুড়ি বাচ্চা কাচ্চা হতো। দিগন্তের চোয়াল শক্ত হয়ে উঠল নিমিষেই। কড়া চোখের চাহনি বলে দিচ্ছে তার ভেতরে জ্বলে ওঠা আগুনের উত্তাপ ঠিক কতটা। কিন্তু সামনে বসা কিশোরীর সেদিকে ভ্রুক্ষেপও করল না। এসব সে থোড়াই পাত্তা দেয়। চকিতে জিনিয়ার খুব কাছে ঝুঁকে এলো দিগন্ত। হয়তো আর কয়েক ইঞ্চি দূরত্ব আছে দুজনের মধ্যে। দিগন্তের রক্তিম চোখে তাকিয়ে পর্যায়ে সামান্য ভরকে গেল জিনিয়া। ভয়ত চোখে তাকিয়ে রইল। দিগন্ত গমগমে গলায় বলল, সংসার করার শখ জেগেছে? ভুরি ভুরি বাচ্চার মা হওয়ার শখ আমি পূরণ করে দিই তাহলে। চৌচির করা খা খা এক দুপুর। এই দুপুরে মানুষের জীবনে আর যাই আসুক, প্রেম তো আসে না, আসার কথাও নয়। এমন দুপুরে থাকবে ক্ষিপ্ত মেজাজ আর ক্লান্ত মুখশ্রী। এ বেলায় সাধু কথাতেও কানে ডুগডুগি পিটবে। সব কিছুতেই আসবে তৃষ্ণা। কিন্তু দিগন্তের জীবনে এমন এক কাঠফাটা দুপুরে কি না প্রেম এলো। অবশ্য অমন কাঠখোট্টা অবয়বের মানুষের জন্য এর যে পারফেক্ট টাইমিং আর নেই বোধ হয়। তবে প্রেম কি এখনই এলো, নাকি এলো না, নাকি এসেছে আরো আগে, কিন্তু কেউ টেরই পেল না। বরফের টিলার ন্যায় জমে আছে জিনিয়া। চোখে হাজার প্রশ্ন আর মনের ভেতরে ব্যাকুল সেই উথল পাথল। কোনোটাই যেন দমাতে পারছে না সে। দিগন্তের চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে, ঝুঁকে আছে ওর খুব কাছে। যেন এখনই এই চোখে ডুবিয়ে মারতে চায় সে জিনিয়াকে। সাহস সঞ্চার করে কোনো মতে শুকনো ঢোক গিলে বলল, মানে? দিগন্তের মনের ভেতরে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড় যেন তাকে বেশ বিরক্ত করছে। ফোঁস ফোঁস করে ছুড়ে দিচ্ছে উত্তপ্ত শ্বাস। অথচ এই উত্তপ্ত নিঃশ্বাসের কবলে পড়ে সামনের মেয়েটাকে প্রাণের জল সে যে শুকিয়ে এলো, সেটা নিয়ে সামান্য মাথা ব্যথা নেই তার। জিনিয়া চোখ ছোট করে তাকিয়ে বলল, বাই এনি চান্স আপনি আমার বাচ্চার বাবা হতে চাইলেন না তো? বাক্যটুকু শেষ করে মুখটা এমন বিস্ময় ভরা আকার ধারণ করলো যে রাগের মধ্যেও দিগন্তের মনে সন্দেহের দানা বাঁধল। কপালেও দেখা দিল সামান্য ভাঁজ। জিনিয়া ফের তেতে উঠে বলল, এই আপনার মতলব তো দেখছি ভালো না। সরে দাঁড়ান, সরে দাঁড়ান এখান থেকে। একটা প্রাপ্তবয়স্ক মেয়ের এত কাছে আসতে হয় নাকি? আমাকে যে এত অভদ্র বলেন আপনি নিজে কি? বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল দিগন্ত। মনের ভেতর উকি দিল, আমাকে কি মতলববাজ বললো? এমন একটা কথা মেয়েটা তাকে এমন অবলীলায় বলে দিতে পারবে, সেটা হয়তো তার কল্পনাতীত ছিল। বিস্ময়ভাব কেটে মুহূর্তে আবার রুদ্রমূর্তি ধারণ করলো তার টক টকে
ফর্সা মুখখানি, দাঁত কিরমিরিয়ে বলল, কাকে কি বলছো সেটা বুঝতে পারছো, নাকি ট্রমা পেয়ে মাথা স্ক্রু সব গেছে? অবশ্য আগেও ছিল না, তবে একটু বেটার পজিশনে ছিল, বাট এখন তো সেটাও হারিয়েছো দেখছি। কথাটুকু বলতে বলতে জিনিয়ার সামনে থেকে সরে এসে সোজা হয়ে দাঁড়ালো সে। মুখের ভঙ্গি এমন করে কথাটুকু বলল যেন জিনিয়া আপাতমস্ত একটা বোধ বুদ্ধিহীন নির্বোধ মেয়ে। জিনিয়ার মনটা ধক করে জ্বলে উঠল। তাকে এভাবে অপমান, সেটা কি সে এমনি এমনি মেনে নিবে? ওহো, ইম্পসিবল। দ্বিগুণ গতিতে সেও এগিয়ে গেল দিগন্তের দিকে, একেবারে সামনে গিয়ে বলল। আপনি কি বলছেন সেটা বুঝছেন? দিগন্ত গা জ্বালানো এক হাসি ছুড়ে দিয়ে বলল। হ্যাঁ একদম, বুঝে শুনে ভেবেই বলছি। জেনিয়ার ইচ্ছে করলো পার্স থেকে স্যালাইনের লম্বা স্ট্যান্ড তুলে সজোরে দিগন্তের মাথায় একটা বাড়ি মারতে, যেন যেটা এক্ষুনি এখানেই পরে গমন করে। কিন্তু সেই ইচ্ছে পূরণ করতে গেলে তাকেও তো জেলের ঘানি টানতে হবে। পৃথিবীর আর কেউ না জানুক, তার অ্যাডভোকেট বাবা তাকে ঠিকই নিয়ে জেলে পুরে দিয়ে আসবেন। সৎ লোকেদের এই এক সমস্যা, কোথাও অন্যায় দেখতে পারেন না। অগত্যার নিজের মনের ভাবনাকে মনেই দাফন করতে হলো ছোট্ট কিশোরীর। খপ করে দিগন্তের পাঞ্জাবির কলার চেপে ধরে জিনিয়া হুমকির স্বরে চেঁচিয়ে বলে। এই শুনুন, অনেকদিন থেকেই দেখছি, কিন্তু কি সমস্যা আপনার? হ্যাঁ, সারাক্ষণ আমার খারাপ দিক খুঁজে খুঁজে বের করতে হবে কেন? আমার সবই যদি খারাপ হয় তাহলে আসবেন না আর আমার সামনে। কে বলে আপনাকে যেচে পড়ে এসে আমাকে উল্টাপাল্টা বলতে? জিনিয়ার এমন অতর্কিত আক্রমণে আবারও এক কাঠে বিস্মিত হয়ে যায় উঠতি বয়সী যুবক। বুকের ভিতর সে অচেনা অনুভূতিটা উল্লাস করতে বসেছে বোধ হয়। তাই তো কেমন গুড়গুড় ঢোল বাজানোর মতো শব্দ কানে ভাসছে ওর। কি করবে আর কি বলবে সেটা বুঝে ওঠার আগেই রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে এলো রাত্রি। আর তার পেছনের মুয়াজ, তারাও যেন চরম বিস্মিত। তাদের চেহারা দেখে তখন মনে হচ্ছিল এখানে প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে বেশি বিস্মিত হতে পারে সেই প্রতিযোগিতা। জিনি আর দিগন্ত ঘাড় ঘুরিয়ে তাকালো দরজায় দাঁড়িয়ে থাকা মুয়াজ আর রাত্রির দিকে। দুজনেই কাঠের পুতুলের মতো জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। জিনিয়ার হাত এখনো দিগন্তের কলারে। মুয়াজ জোরপূর্বক হেসে বলল, ডোন্ট বাদার আস, তোমরা কন্টিনিউ করতে পারো, দৃশ্যটা খারাপ লাগছে না। ওর এমন কথায় সবাই কপাল কুঁচকে তাকালো ওর দিকে। সবার এভাবে চোখ ঘুরিয়ে তাকানোতে বেচারার অস্বস্তি হলো বোধ হয়। সেটা কাটাতে ফের জোরপূর্বক হেসে বলল, এভাবে তাকানোর কি হলো? দিগন্তর কলার চেপে ধরার দৃশ্য দেখতে পাওয়াও কিন্তু পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতোই। সেজন্য আরেকটু এন্টারটেনমেন্ট নিতে চাইলাম, নাথিং এলস। মুয়াজের কথা স্পষ্ট রসিকতা থাকলেও পরিবেশ সেটাকে গ্রহণ করলো না। আগের মতোই কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে সবাই। বেচারা ভাবলো, যা বাবা, দারুণ ফাঁসলাম দেখছি। এমন করে তাকানোর কি হলো? সত্যি তো বললাম। ওর কথাকে পাত্তা না দিয়ে রাত্রি এগিয়ে গেল জিনিয়ার দিকে। নরম স্বরে আদুরে গলায় বলল, কি করছো জিনিয়া? ছেড়ে দাও, উনি তোমার বড় না, এমন করতে হয় না আপু। তেতে যাও কিশোরীর রাগ কমেনি বোধ হয়, কিন্তু বোনের আদেশের বিপরীতে বেপরোয়া ব্যবহার করাটা তার কাছে এই মুহূর্তে সামঞ্জস্যপূর্ণ বোধ হলো না। আলগা করে ছেড়ে দিল দিগন্তের কলার, কিন্তু ছাড়ার আগে এমন করে চোখ রাঙালো যেন বলছে, আপু আজ এলো বলে বেঁচে গেলেন, না হয় আপনার খবর করে ছাড়তাম আমি। বেচারা দিগন্ত মনে হয় তখন একটা ঘোরের মধ্যে রইল। সামনে থাকা মেয়েটার সকল কথা আর কাজ তার ব্রেইনে সেট হতে আরও সময় প্রয়োজন। গাড়ির এসি শো শো আওয়াজের চেয়ে দিগন্তের ফোঁস ফোঁস করে শ্বাস ছাড়ার আওয়াজটা বেশি তীব্র লাগছে মুয়াজের কাছে। যখন থেকে হাসপাতাল ছেড়ে বেরিয়েছে তখন থেকে এমন করেছে সে, মুয়াজ ভাবল। গেলে তো সব অহংকার পানির সাথে ধুয়ে কই মাছ আজ শিং মাছের মতো ঘাই দিয়ে দিয়েছে। নাও এবার বোঝো ঠেলা। হে উপরওয়ালা, এদের দুজনের মধ্যে এমন বন্ধন তৈরি করে দাও যেন চাইলেও একে অপরকে ছাড়তে না পারে। সারা জীবন ফ্রি এন্টারটেনমেন্ট পাবো। হাবিন। নীরবতা ভেঙে গলা খাকারি দিয়ে মুয়াজ বলল, তখন থেকে দেখছি রেগে আছিস, কি হয়েছিল রে? সিরিয়াস কিছু? দিগন্ত তড়াক করে তাকালো ওর দিকে। রক্তিম চোখ জোড়া দেখে মুয়াজের ভেতরে শীতল বাতাস বয়ে গেল যেন। সে হালকা হেসে বলল, আসলে ওভাবে তোর কলার চেপে ধরে রেখেছিল তো, তাই আর কি। মনে তো প্রশ্ন জাগতেই পারে, বল।
দিগন্তে তেতে যাওয়া মেজাজে খুব সুন্দর করে 1 কাপ ঘি ঢেলে দিল মুয়াজ। ব্যাস, আগুন ধরে গেল দিগন্তের বিগড়ে যাওয়া মেজাজে। চকিতে মুয়াজের কলার টেনে কটমট করে বলল। কি বলতে চাইছিস? হ্যাঁ, আমার চরিত্র নিয়ে কথা বলছিস? সাহস বেশি হয়ে গেছে। মুয়াজ স্টিয়ারিং এ হাত রেখেই নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল। আরে আমি তো ফার্স্ট বললাম, আর চরিত্রের কথা কখন বললাম রে ভাই? ছাড় আমাকে। প্রিন্সেস ফেরার পথে আইসক্রিম নিতে বলেছে, অ্যাক্সিডেন্ট করতে পারবো না আজকে। কলার ছেড়ে গাড়ির ড্যাশবোর্ডের সজোরে ঘষি বসিয়ে দিল দিগন্ত। ফের মুয়াজের দিকে তাকিয়ে বলল। আইসক্রিম নিয়ে যাওয়ার সাহসও যদি করেছিস তো দেখে নিস। মানে নেব না? এটা আবার কেমন কথা? এটাই আমার শেষ কথা। চাকরি ছেড়ে দিব ভাই। যে চাকরিতে ব্যক্তিগত স্বাধীনতা নেই সে চাকরি করতে আমি মোটেও আগ্রহী নই। অফারটাল, আমরাও তো বাবা হওয়ার শখ আছে। দিগন্ত কপালে আঙুল স্লাইড করে নিচু স্বরে বলল। গাড়ি থামা। প্রথমবারে মুয়াজ বুঝলো না দিগন্ত কি বলেছে। সে নিশ্চিত হতে আবারও জিজ্ঞেস করলো। গাড়ি থামা। মুয়াজ তড়িৎ বেগে বলে উঠল। কেন? দিগন্ত চোখ রাঙিয়ে তাকালো। তুই থামাবি? মুয়াজ মনে হয় আজ রসিকতার টনিক খেয়ে এসেছে। কিছুতেই থামছে না তার ঠাট্টা আর খোঁচা মারা। সে ফের মুখ টিপে হেসে বলল। 1 নম্বর পেয়েছো নাকি? বেশি সিরিয়াস? একটু সামনে ঝোপে থামাই, এখানে তো হাইওয়ে। দাঁতে দাঁত চেপে রইল দিগন্ত। তপ্ত স্বরে প্রায় ধমকেই বলল। থামাতে বললাম না আমি? ওর হঠাৎ চেঁচানোতে যেন পরিবেশ নষ্ট হয়ে শব্দ দূষণের উচ্চ স্থানে পৌঁছালো। মুয়াজ তড়িঘড়ি করে বলল। ওকে ওকে। গাড়ি থামাতেই দিগন্ত বেরিয়ে গিয়ে দাঁড়ালো মুয়াজের দিকে ডোরটার সামনে। মুয়াজ কাজ নামাতেই আবারও আদেশ ছুড়ে বলল। নাম গাড়ি থেকে। এবারে একটু ভয়ে কাজ করলো মুয়াজের মনে। মেলেট্রে ফেলে দিয়ে যাবে নাকি? মাথা নেড়ে না বোঝালো সে। দিগন্ত আবারও গর্জে উঠল। নাম। অগত্যা নেমে এলো মুয়াজ। দিগন্ত পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে ওর দিকে এগিয়ে এলো। বলল। বাবা হবি না? মুয়াজ এক পা পেছোতে পেছোতে মাথা একবার হ্যাঁ বোধক ফের না বোধক দোলালো, কিন্তু ঠোঁটে ঝোলানো সে এক দুষ্টু হাসি। দিগন্ত কিরমির করে আবারও বলল। আজ তোর বাবা হওয়ার শখ মেটাচ্ছি, আয়। কথাটা দিগন্তের বলতে দেরি হলেও মুয়াজের উল্টো দৌড় লাগাতে দেরি হলো না। দৌড়াতে দৌড়াতে সে আবারও চেঁচিয়ে বলল। প্রিন্সেসের জন্য আইসক্রিম নিতে হবে। আজ কিছুতেই মারামারি করে পড়ে থাকা যাবে না। তোকে আমি নেওয়াচ্ছি আইসক্রিম। মুয়াজের পেছনে দিগন্ত ছুট লাগালো। সময়ের কাঁটা ঘুরতে ঘুরতে পেরিয়ে গেল বেশ কিছুদিন। জিনিয়ার হাসপাতালে দিনগুলো বেশ হাসফাস করেই কেটেছে। বাড়ি ফেরার জন্য তার জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আজ অবশেষে বাড়ি ফেরার পালা। জিনিয়ার মনটাও তাই আজ বেশ ভালো। এই কদিনে দিগন্তের সাথে আর তার দেখা হয়নি তার। সেদিনে সেই ঝামেলা যে হলো তারপর থেকেই আর দিগন্ত আসেনি হাসপাতালে। রাগে নাকি লজ্জায় সেটা আন্দাজ করতে পারল না সে। বাড়ি ফিরতে নিজেকে কেমন মুক্ত পাখি মনে হলো জিনিয়ার। সবকিছু আপন, সবকিছু নিজের। আহা, তার সাথের মাল্টি মনিটর, সাথে PS4 সবকিছু কত সুন্দর গোছানো পরিপাটি। তবে বাড়ির সদর দরজা দিয়ে ঢোকার সময় এক অদ্ভুত জিনিস চোখে পড়ল তার। তাদের বাড়ির কোনায় কোনায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা। দরজায় দাঁড় করানো হয়েছে হাড়হাট্টা বডিওয়ালা 2 পালোয়ান, যিনি অবাক নেত্রে তাদের অবলোকন করেছে ঠিকই, কিন্তু কাউকে কিছু জিজ্ঞেস করা হয়নি। নিজের রুমটাকে ঘুরে ফিরে সূক্ষ্ম চোখে পর্যালোচনা করে নিল সে। তার রুমেও সিসি ক্যামেরা আছে কিনা সেটা জানার জন্যই মূলত এই চুলচেরা অভিযান। শেষমেশ কোথাও খুঁজে না পেয়ে স্বস্তির শ্বাস ছেড়ে কিশোরী স্টাডি টেবিলের ওপর রাখা ধুলোবালি জমা কলেজের ব্যাগটা হাতে তুলে নেয়। ঠিক যেমনটা ছিল আরও প্রায় 8-9 দিন আগে, এখনো তেমনই আছে। জিনিয়া রাত্রিকে বলে দিয়েছিল তার ব্যাগে যেন হাত না দেওয়া হয়। ঠিক যেমন আছে তেমনই থাকবে। ব্যাগ হাতে নিয়ে একে একে নোটবুক, পেন্সিল, কয়েন ব্যাগ, মেকআপ পাউচ সব বের করলো সে। সব শেষে বের করলো সাদা কালো রঙের ছোট্ট একটা ডিভাইস, দেখতে অনেকটা পার্লেটবল গেমের মতো। হাতে নিয়ে খানিক এদিক সেদিক ঘুরিয়ে ওলট পালট করে সেটাকে দেখলো সে। পাওয়ার বাটন অন করলো কিন্তু জ্বলে উঠলো না।
কপালে শঙ্কার চিহ্ন ভেসে উঠল ওর। নিচে ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ জিনিসটাকে অন করার চেষ্টা করেও ব্যর্থ হলো সে। ছোট্ট শ্বাস ছেড়ে চার্জিং পয়েন্টের দিকে এগিয়ে গেল। কিছুটা চার্জ হয়ে গেলে যখন আবার চেষ্টা করলো, তখন টিমটিম করে জ্বলে উঠল ছোট্ট সবুজ বাতিটা। জিনিয়া চওড়া হাসলো, বিড়বিড় করে বলল, গেম ইজ অন। ফ্লিপার 0। বাহ, হ্যাকিং টুল। দেখতে অনেকটা বাচ্চাদের খেলনার মতো। প্রথম দেখাতে কেউ টেরই পাবে না যে এটা কতটা মারাত্মক একটা জিনিস। এটার চেহারা আলাফোলা হলেও কাজ কিন্তু দারুণ জটিল। এটি রেডিও ফ্রিকোয়েন্সি, ব্লুটুথ, ওয়াইফাই এবং ইনফ্রারেড সিগন্যাল অটোমেটিক রিড করতে পারে। জিনিয়া যখন ওই অন্ধকুঠুরির রুমগুলোর পাশ দিয়ে যাচ্ছিল, তখন এই ডিভাইসটি দেয়ালের ওপাশে থাকা কম্পিউটার, ল্যাবরেটরি মেশিন বা সিকিউরিটি ক্যামেরার ওয়াইফাই সিগন্যাল আর আইপি অ্যাড্রেস প্যাকেট আকারে ক্যাপচার করে নিয়েছে। আর সাথে সাউন্ডের সাথে থাকা যাবতীয় ডিভাইস, এমনকি ওর গাড়িতে থাকা সিসি ক্যামেরার অ্যাক্সেসও বন্দি হয়ে গেছে এই ছোট্ট বস্তুটাতে। এই জন্যই হয়তো বলে ছোট্ট মরিচের ঝাল বেশি। নিজের অজান্তেই সকল কিছু বন্দি করে দিল ওরা জিনিয়ার হাতে। জিনিয়া সেদিন কিডন্যাপ হবে সেটা আগে ঘুণাক্ষরেও টের পায়নি। তাকে যখন ধরে নিয়ে গেল আর ছেলেগুলো বলল তাকে অন্ধ কুঠুরিতে নেবে, তখনই সে বাঁচার চিন্তা ছেড়ে ফেলে। কুরবান খাঁর দলবলের ওপর জিনিয়া কয়েকদিন ধরে নজরদারি করে এতটুকু টের পেয়েছিল যে এই অন্ধ কুঠুরিতে রহস্য আছে। কি আছে তা জানার আগ্রহই তাকে স্বেচ্ছায় কিডন্যাপ হতে উৎসাহ দিয়েছে। অবচেতন মন বারবার আওড়াচ্ছিল, যাই হোক, দিগন্ত উইল ফাইন্ড মি ফর শিওর। আমার কিচ্ছু হতে দেবে না ওরা। এই বিশ্বাসই তাকে আরো অদম্য করে তুলেছিল। কোকের ক্যানে চুমুক, সাথে কোলে থাকা লেজের প্যাকেট, এলোমেলো চুল কাচার দিয়ে কোনো মতে আটকানো, পরনে লুজ টি শার্ট যেটাতে সে সহ তার আরো 2 ভাই বোন অনায়াসে ফিট হয়ে যাবে। এমন এক লোক নিয়ে চেয়ারে বসে মাল্টি মনিটরে দিগন্তের কাজ করা দেখছে। বেচারা কত ব্যস্ত, যেন রাজকার্য করে। মনে হয় সে কাজ না করলে পৃথিবীর রসতলে যেত। জিনিয়া ভেঙচি কাটে। হাহ, কি এমন রাজকার্য করেন তিনি? কফির মগটা সেই কখন দিয়ে গেছে, এক চুমুকও তো খেতে দেখলাম না। এরপর এটা হয় ফেলবে, নয় তেতো কফি ঠান্ডাই গিলবে। সেই জন্যই বলি, মুখে এমন তেতো তেতো কথা ফোটে কেন? দিগন্তের হাতে কাজ হলেও চোখ বারবার ফোনের দিকে যাচ্ছে, যেন ফোনের খুবই গুরুত্বপূর্ণ কিছু আছে আর সে অধৈর্য চিত্তে সেটার জন্য অপেক্ষারত। বেখেয়ালি টেবিলের ওপরে রাখা ছোট্ট পাথরটা নিজের হাতের সাথে ধাক্কা লেগেই দিগন্তের পায়ের উপর পড়েছে। জিনিয়া তাৎক্ষণিক চোখ বুজে ফেলে। ইস, কি ব্যথাটাই না পেল। কিন্তু চোখ খুলে দেখে ভিন্ন দৃশ্য। দিগন্ত আগের মতোই কাজ করেছে, পাথরটাও সেই আগের মতোই গায়ে পড়ে আছে। জিনিয়ার কপাল কুচকালো। এমা, এ তো রোবট নাকি? কোনো রিয়াকশনই নেই। আরো কিছুক্ষণ চাতকের ন্যায় তাকিয়ে রইল দিগন্তের রিয়াকশন দেখার আশায়, কিন্তু তা আর হলো না। দিগন্ত পায়ের দিকে তাকালো না। টি শার্টের পেটের দিকটায় হাত মুছে নিল জিনিয়া। পাশ ফিরে ফোনটা নিয়ে কল করলো দিগন্তকে। দিগন্ত স্থির নেত্রে তাকিয়ে রইল কিছুক্ষণ, খুব ধীরে ফোনটা তুললো। হ্যালো? জিনিয়া শান্ত নদীর চেয়েও ঠান্ডা স্বরে বলল। অপচয়কারী শয়তানের বন্ধু, জানেন না আপনি? দিগন্ত নিজের কাজ বহমান রেখেই খুব স্বাভাবিক গলায় বলল। থাক, আজ থেকে আর অপচয় করো না, তাহলে দেখবে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। দিগন্তের এমন সাফ সাফ উল্টো অপমানে গা জ্বলে উঠল ওর। তবুও নিজেকে ঠান্ডা রেখেই বলল। আমি আমার কথা বলেছি? ফের কাঠ গলায় তারা উত্তর যুবকের। পাশের বাসার ভাবির কথা বলেছো? জিনিয়া হতাশ শ্বাস ছাড়ল। না, এই ছেলে তেরা কথা কমানো দায়। নির্লিপ্ত গলায় বলল। আমার সাথে যাবেন কোথায়? হসপিটালে। কপালের শঙ্কার ভাঁজ পড়তে দেখা গেল তার। তড়িৎ গতিতে পাল্টা প্রশ্ন ছুড়ল। কেন? আপনার ঘাড়ের রগগুলো চেক করব, সবকটাই বাঁকা নাকি সোজাও আছে দুই একটা। হাতের কাজ থামিয়ে 2 সেকেন্ড নীরবতার পর ঘর কাঁপিয়ে হেসে উঠলে দিগন্ত, যেন কেউ জম্পেশ কৌতুক শুনিয়েছে তাকে। হাসতে হাসতে চেয়ারে গা এলিয়ে বলল। পার্টি অফিসের সিসি ক্যামেরা হ্যাক করেছো, তোমার কি শাস্তি হতে পারে জানো? প্রত্যুত্তরে জিনিয়াও খিলখিলিয়ে হেসে বলে।
খিলখিলিয়ে হেসে ওঠে কিশোরী। ধরতে পারলে তবেই না শাস্তি। আপনি তো আমায় ধরতেই পারলেন না, আর শাস্তি? হাসির সাথে মাথা দোলাতে ঝনঝন করে ওঠে বা হাতে পরিহিত স্টোন আর ঝুমকার মিশেলে তৈরি ব্রেসলেট। বেখেয়ালি মেয়েটা হাসির ঠেলায় এমন দুলানি দিয়েছে যে চেয়ার সমেত ধপাস উল্টে পড়ে চিৎকার করতেও পারল না। মুখটা চেপে ধরে আছে কোনো মতে। কানের ফোনে বেজে উঠল পুরুষালী কণ্ঠস্বর। ফালতু কথার সময় নেই আমার। কথাটা বলে ন্যানো সেকেন্ডও অপেক্ষা করেনি সে। খট করে কল কেটে দেয়। কল কাটার সাথে সাথে জিনিয়ার মুখ খুলে যায়। বাবা গো বাবা, হাতটা বোধহয় এবার ভেঙেই গেল রাত্রিপু। শত্রুর জন্য মোক্ষম অস্ত্র হলো তার দুর্বলতা খুঁজে বের করা। কাউকে ঘায়েল করতে দরকার হয় চাপাতি, আবার কাউকে ঘায়েল করতে দরকার হয় দ্রৌপদী। নিজের মনে কাজ করতে থাকা জিনিয়াকে মাঝপথে ঝগড়া দিতে সর্বদাই রেডি থাকে সবাই। নিজের মনে কাজ করতে থাকা জিনিয়াকে মাঝপথে বাগড়া দিতে থাকে সর্বদাই রেডি থাকে সবাই। তার শান্তি যেন কারো দুচোখে সহ্য হয় না। জিনিয়া ভাবে এই ধরনীতে এত স্থান, তবে তাকে কেন এমন অযোগ্য জায়গায় পাঠানো হলো? তাকে তার যোগ্য স্থানে পাঠালেই নিশ্চিত খুব সম্মান পেত। তার এত এত ট্যালেন্ট দেখে সবাই নির্ঘাত মূর্ছা দিত। কিন্তু হায় হায় আফসোস, তেমন কিছুই হচ্ছে না। কারণ তাকে তো রাখা হয়েছে অযোগ্য পাত্রে। ওর এত সুন্দর ভাবনার মাঝে আবারও ধমক পড়ল। অন্যমনস্ক থাকায় সামান্য কেঁপে উঠল সে। মেহেরাজ সাহেব রাগান্বিত কণ্ঠে বললেন, সবসময় একটা না একটা ব্লাইন্ড কি তোমাকে করতেই হয়? অ্যাকোরিয়ামের উকি দিয়ে দেখতে হবে কেন? কাচের বাইরে থেকেই তো সবটা এমনি দেখা যায়। তাহলে এমন করছো কেন? বিশাল আকারের অ্যাকোরিয়ামটা জিনিয়া ভেঙে ফেলেছে। সেজন্যই তার অ্যাডভোকেট বাবা তাকে বিচারের কাঠ করে দাঁড় করিয়ে ছাড়ছেন কতক্ষণ ধরে। জিনিয়ার একটু মন খারাপ হয়। একটা একুরিয়ামই তো ভেঙেছে, তাতে এমন করার কি আছে? আরেকটা কেনার টাকা নেই নাকি ওনার? হাহ, নিজের মনে হাজার হাজার বুলি আওড়ালেও বাবার সামনে নতমস্তকে মুখ তোলার সাহস হলো না ওর। পাশে দাঁড়িয়ে কাচুমাচু করছে রাত্রি। চিন্তায় তার চেহারা রক্তশূন্য হয়ে গেল যেন। একে তো জিনিয়া মাত্র একদিন আগে হাসপাতাল ছেড়েছে, তার উপর মেহেরাজ সাহেবও হার্টের রুগী। বেচারি দুজনের চিন্তায় নিজেও কাহিল হয়ে যাচ্ছে। কাকে কি বলবে তাও বোধগম্য হচ্ছে না। মেহেরাজ সাহেব আবার ধমকে বললেন, কি হলো বলছো না কেন? কি নেওয়ার মতলবে উকি দিয়েছিলে? নাকি ওটাকে নেমে সাঁতার কাটতে মতলব আঁকছিলে? জিনিয়া তড়াক করে শটান হয়ে দাঁড়ালো। এভাবে তো ভেবে দেখিনি। ইস, মনে হয় খুব মজাই হতো এইভাবে সাঁতার কাটলে। সাথে একটা মারমেইড স্কার্ট। কি কিউট লাগতো আমায়, উফ। স্বভাবসুলভ ভাবে ফেক সিন বানিয়ে কল্পনায় নিজেকে মৎস্যকন্যা হিসেবে ভেবে মনেই হাসলো কিশোরী। বকাঝকার মাঝেও ওকে এমন আকস্মিক মুচকি মুচকি হাসতে দেখে কপালে ভাঁজ ফেলে তার দিকে তাকালেন তিনি। বকা খেতে খেতে গন্ডারের চামড়া হয়ে গেছে, তাই না? এবার ধীরে মুখ খুলল রাত্রি। থাক না বাবা, ইচ্ছে করে তো করেনি, বাচ্চা মানুষ। কথাটা কেড়ে নিয়ে মেহেরাজ সাহেব বললেন, কলেজ পড়ুয়া মেয়ে এতটাও বাচ্চা না। ওকে বলতে হবে ও করছিল কি। ফের জিনিয়াকে উদ্দেশ্য করে ধমকে বললেন। বলো। জিনিয়া নিচু স্বরে বলল, মানে আমি আসলে কয়েকটা পাথর কুড়িয়ে এনেছিলাম, সেগুলোই রাখছিলাম। আর মাছটা দৌড়াদৌড়ি করছিল, তাই দেখে আমার খুব আদর লাগলো। ভাবলাম ওকে একটা চুমু খাই, সেজন্যই ধরতে যাচ্ছিলাম, কিন্তু পড়ে গেলাম। মেহেরাজ সাহেব হতাশার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন সেই কবে। সেজন্য হয়তো মেয়ের এমন আজব কথা শুনেও শকড হননি। মাথাটা দুই দিকে দুলিয়ে বললেন। তা চুমু খেয়েছো মা? নিয়ে অসহায় চিত্তে দুই দিকে মাথা দুলিয়ে না বলল। মেহেরাজ সাহেব ব্যঙ্গাত্মক গলায় বললেন, রাতে বরং আস্তাই খেয়ে নিও, বেশি ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। যিনি আর চোখে তাকায় মাস্টার দিকে। এতক্ষণ মেঝেতে পড়ে ছটফট করলেও এমন একেবারে শান্ত হয়ে পড়ে আছে। যিনি এটা দেখেও হতাশ হলো। কি আশ্চর্য, অক্সিজেন ছাড়া দুই একদিন বাঁচা যায় নাকি? আজকাল সবারই খুব দাম, সবই ন্যাকামি। হো, পাগল মেয়েটা কি না একটা মাস্কেও ন্যাকা বলে ধিক্কার জানাচ্ছে, ভাবা যায়। এর মধ্যে কানে এলো তার বাবার চঞ্চল কণ্ঠস্বর। আরে দিগন্ত!
জিনিয়াকে কি বলা যায়, উড়নচণ্ডী? না, ও হলো বুনো ফুল। তাকে কোনো ছকে বাঁধা যায় না। সে বুনো ফুলের মতো আপন খেয়ালে ফুটে থাকে আর বাতাসের তালে নেচে বেড়ায়। তার রূপ সৌরভ সবই সে তার মর্জি মাফিক ছড়ায়, আবার মর্জিতেই গুটিয়ে নেয়। দিগন্তের নাম শুনতেই জিনিয়ার হার্টবিট এক মুহূর্তের জন্য থমকে গেল। মরার উপর খাড়ার ঘা বুঝি একেই বলে। সে আড়ষ্ট হয়ে দরজার দিকে তাকালো। দিগন্ত দাঁড়িয়ে আছে, চোখে মুখে ওর সেই চিরচেনা গম্ভীর ভাব। মেঝেতে ভাঙা কাজ, পানি আর আদমোরা মাছটার দিকে তাকিয়ে ও ব্রু কুচকালো। জিনিয়ার তখন মনে হলো কোনোভাবে কি আর ৮ ঘন্টা আগে ফেরত যাওয়া যায় না। একদম ওই টাইম মুভিটার মতো। যেতে পারলেই এই ব্র্যান্ডারটাকে শেয়ার হতেই দিত না। একদম সব ফিটফাট ঠিকঠাক রাখতো। এমনিতেই কথার কহচা দিতে ছাড়ে না, তার উপর এই পাতি নেতাটার সামনেই সব ঘটতে হয়। এ কেমন বৈষম্য? জিনিয়া ভাবলো ভবিষ্যতে বাঁচতে হলেও তাকে একটা অতীতে যাওয়ার মেশিন বানাতে হবেই হবে। তা না হলে মান সম্মান খেতে খেতে একদিন দিগন্তের সামনে সে ধূলিসাৎ হয়ে যাবে। মেহরাজ সাহেব দিগন্তের কুচকানো ব্রু জোড়া অনুসরণ করে তাকালেন মাস্টার দিকে। তাকিয়েই হতাশ নিঃশ্বাস ছাড়লেন। দিগন্তকে উদ্দেশ্য করে বললেন, স্টাডি রুমের দিকে যাও তোমরা, আমি আসছি। মুয়াজ আর দিগন্ত দুজনেই কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতরের দিকে হাঁটা দিল। পেছন থেকে শুনতে পাওয়া গেল মেহরাজ সাহেবের গলা,